দুবাইয়ের আল হামরিয়া বন্দরে সন্ধ্যায় পৌঁছাচ্ছে এমভি আবদুল্লাহ। কাল বিমানযোগে দেশে ফিরবেন 2 নাবিক, বাকিরা আসবেন নৌপথেই। সেনা সদস্যদের দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দায়িত্ব পালনের আহ্বান জানালেন প্রধানমন্ত্রী। চট্টগ্রামের শেখ মুজিব ব্যাটারি কমপ্লেক্স উদ্বোধন। আমাদের সশস্ত্র বাহিনী যা মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে গড়ে উঠেছে, সেই সশস্ত্র বাহিনী সারা বিশ্বে একটা মর্যাদা নিয়ে চলবে। টেকনাফে জলসীমায় নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করলেন কোস্টগার্ড মহাপরিচালক। অনুপ্রবেশ বন্ধে বাড়ানো হয়েছে নজরদারি। অনুপ্রবেশ যেটা প্রবেশের চেষ্টা হচ্ছে, এগুলোর ব্যাপারে আমরা খুব সজাগ। শিরোনামগুলো শুনছিলেন, নুসরাত বৃষ্টি আপনাদের সাথে আছি। সংযুক্ত আরব আমিরাতের আল হামরিয়া সমুদ্র বন্দরের পথে 23 নাবিক সহ জাহাজ এমভি আবদুল্লাহ। ফুজাইরা উপকূল এবং হরমুজ প্রণালী হয়েই জাহাজটি বাংলাদেশ সময় সন্ধ্যা নাগাদ বন্দরের বহির্নোঙরে পৌঁছানোর কথা। কেএসআরএম গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা মেহেরুল করিম জানিয়েছেন, সোমবার কয়লা খালাসের জন্য জাহাজটি জেটিতে ভেড়ানো হবে, আর সেখান থেকে 2 জন নাবিক বিমানে করে দেশে ফিরবেন। বাকি 21 জন নাবিক এমভি আবদুল্লাহ জাহাজ যোগে দেশে ফিরবেন। সেক্ষেত্রে তাদের 25 থেকে 26 দিন সময় লাগবে। সোমালিয়া জলদস্যুদের কাছে প্রায় 32 দিন জিম্মি থাকার পর মুক্তিপণ দিয়ে 13 এপ্রিল ছাড়া পায় জাহাজটি। আমরা এ সংক্রান্ত আরো তথ্য জানবো আমাদের 2 জন সহকর্মীর কাছ থেকে। আমরা প্রথমে যাচ্ছি সংযুক্ত আরব আমিরাতে, সেখানে আছেন সহকর্মী মেহেদি রুবেল। রুবেল, নাবিকরা আসলে পৌঁছাচ্ছে কিনা সেখানে, কিংবা কটা নাগাদ পৌঁছাতে পারে সেটি জানবো। এর পরবর্তী যে পরিকল্পনা সে সম্পর্কেও একটু বিস্তারিত জানাবেন। নুসরাত, আপনি জানেন গেল 12ই মার্চ মোজাম্বিক থেকে 23 জন নাবিক একটি শিপে তারা সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশ্যে ওখানকার কয়লা নিয়ে আসার কথা ছিল, বাট সোমালিয়ান জলদস্যুরা তাদের আটক করে এবং তাদের মুক্তিপণ চান, এবং এই মুক্তিপণ মালিক পক্ষ থেকে দেওয়ার পরে আজকে তারা অলরেডি গভীর সমুদ্র বন্দর রাসেল খেম ফজিরা থেকে এবং খোরপাখান থেকে সংযুক্ত আরব আমিরাতের হামিরিয়া পোর্টে আসার কথা রয়েছে, বাট এখন পর্যন্ত হামিরিয়া পোর্টে এসে পৌঁছান নাই। তবে আজকে সন্ধ্যা নাগাদ তারা হামিরিয়ার গভীর সমুদ্র বন্দরে এসে পৌঁছাবেন, এতটুকু আমরা জানতে পেরেছি। তবে এখানকার যারা এজেন্ট আছে তাদের মধ্য থেকে তাদের মাধ্যমে আগামীকাল তারা হামিরিয়া পোর্টে আসবেন এবং পণ্য খালাস করবেন, এটি আমি মালিক পক্ষ থেকে জানতে পেরেছি। তাছাড়াও এখানে আসার পরে যে 23 বাংলাদেশি নাগরিক আছেন তারা তাদের ভিতর থেকে 2 জন বিমান যোগে দেশে যাবেন, এবং যে বাকি 21 নাগরিক আছেন তারা বাংলাদেশে জাহাজে করি হয়তোবা তাদের রিটার্ন যেতে 22 থেকে 25 দিন সময় লাগতে পারে। এ ব্যাপারে আমরা বাংলাদেশ কনসুলেট, এখানকার যারা কনসাল জেনারেল আছেন বিএম জামাল হোসেন স্যার আছেন, তাদের সাথে আমার সার্বক্ষণিক যোগাযোগ হচ্ছে। তিনিও এটা নিয়ে বেশ কনসার্ন যে তিনি এটাকে দেখবেন এবং যারা নাগরিক এখানে আসবেন এবং তাদের দেখতেও যাবেন। তবে এখন পর্যন্ত জাহাজটি গভীর সমুদ্র বন্দরে আছেন, বাট হামিরিয়া পোর্টে এখন পর্যন্ত এসে পৌঁছান নাই। এখানে আমার সাথে যে এখানকার বাংলাদেশ বিজনেস কাউন্সিলের সিনিয়র সহসভাপতি আছেন আয়ুব আলী বাবুল সাহেব, তিনি আমার সাথে আছেন। আমি তার কাছে কিছু এ ব্যাপারে জানতে চাচ্ছি। বাবুল ভাই। আমরা শুনছিলাম, ধন্যবাদ জানাচ্ছি রুবেল। পরবর্তীতে প্রয়োজনে আবারও বিস্তারিত জানবো। আপনি নিশ্চয়ই কারোর সাথে কথা বলবেন। নাগরিক আছে তারা এখানে যে সোমালিয়ান জলদস্যু আছে তাদের কবলে পড়ে তাদের মুক্তিপণ দিয়ে আজকে তারা এই সংযুক্ত আরব আমিরাতে আসছেন। তো এরা যদি সংযুক্ত আরব আমিরাতে আসে, আপনার পক্ষ থেকে কোনো সহযোগিতা বা কোনো রকমের আইনি কোনো প্রক্রিয়া আপনারা করবেন কিনা? আসলে আমি একটা কথা বলি, ধন্যবাদ আপনাদেরকে এই জিনিসটা উঠানোর জন্য, যে এটা আমাদের বাংলাদেশি নাবিকেরা বেশ কিছুদিন এই যে জলদস্যুদের
ফেসবুকের মাধ্যমে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি। আইনগত বিষয় যেটা সেটা তো আমরা যারা এখানে পাবলিক আমরা তো কিছু করতে পারবো না। জিনিসগুলো এটা দেখবে সরকার, এখানে আমাদের দূতাবাস আছে, কনসুলেট আছে, ওনারা এই আইনগত বিষয়গুলো কিভাবে কি হয় না হয় এটা ওনারা পর্যবেক্ষণ। জি ধন্যবাদ। জি আমার কাছে সর্বশেষ, আমি সামনে যদি কোনো আপডেট থাকে আমি জানাবো। জি নিশ্চয়ই আপনার মাধ্যমে দর্শকদের তখন জানাবো। রুবেল, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা এই পর্যায়ে চট্টগ্রামে যাব, কারণ এমভি আবদুল্লাহ জাহাজের যে ক্যাপ্টেন আব্দুর রশিদ, তার পরিবারের সাথে আমাদের সহকর্মী মামুনুর রশিদ অভি আছেন। অভি, যে দুইজন ফেরার কথা, তাদের মধ্যে আসলে এই যে আব্দুর রশিদ উনি আছে কিনা সেটি একটু জানাবেন। এর পাশাপাশি এই নাবিকের পরিবারের লোকজনের সাথেও তো আপনি কথা বলেছেন, তাদের এই প্রত্যাবর্তন ঘিরে আসলে কতটা উচ্ছ্বসিত? বৃষ্টি, মূলত আমি এখন রয়েছি ক্যাপ্টেন আব্দুর রশিদের বাসায় এবং তিনি কিন্তু বিমানযোগে ফিরছেন, অর্থাৎ তিনি ফ্লাইটে আসছেন না। আমরা যেই দুজন খবর পেয়েছি তাদের সাথে কথা বলেছি, সেই দুজন হচ্ছেন মোজাহিরুল ইসলাম সেকেন্ড অফিসার এবং আরেকজন জাহাজের এই নুরুদ্দিন, তিনি স্টুয়ার্ড, অর্থাৎ খাবার পরিবেশন, অর্থাৎ খাবার যে রান্নার দায়িত্বে তিনি রয়েছেন। এই দুজন কিন্তু তারা আসলে বাংলাদেশে বিমানে আসতে আরও প্রায় 4 থেকে 5 দিন সময় লাগবে। আমরা যারা KSRM কর্তৃপক্ষ রয়েছেন তাদের সাথে আমরা কথা বলেছি এবং আমি এখন এই মুহূর্তে রয়েছি আব্দুর রশিদের পরিবারে। আমরা এর আগেও আসলে তাদের পরিবারে এসেছি। তাদের যেই বিগত যে প্রায় 1.5 থেকে 2 মাস অনেক উদ্বেগ উৎকণ্ঠার মধ্য দিয়ে কিন্তু তাদের এই পরিবারটি গেছে। এবং একটু জানাবো, এখন যেহেতু মূলত আপনি একটু আগে বলছিলেন যে দুপুরে আপনার ভাই অর্থাৎ আব্দুর রশিদের সাথে কথা হয়েছে, কি কথা হয়েছে? এখন তো আপনারা নিশ্চয়ই জানেন যে ওনারা এখন ছাড়া পেয়েছে, বন্দরে নিশ্চয়ই দুবাই বন্দরে পৌঁছেছে। এখন আপনাদের মানে কেমন অনুভূতি? ধন্যবাদ। এখন আমার আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, আমার ভাই মানে এখন দুবাই বন্দরে পৌঁছতেছে। আগামীকাল, আজকে সন্ধ্যায় যদি পৌঁছে, বাতিং সাপেক্ষে আগামীকাল থেকে কয়লা ডিসচার্জ শুরু করবে। তা আল্লাহর দরবারে লাখ শুকরিয়া, যেহেতু রোজার মাস পুরোটাই আমরা খুব আতঙ্কে উৎকণ্ঠায় দিন কাটেছিল। এখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা এই জন্য লাখ শুকরিয়া জানাচ্ছি এবং এই ব্যাপারে জাহাজ কর্তৃপক্ষ, ম্যানেজমেন্ট এবং সরকার যেভাবে উদ্যোগ নিয়েছে দ্রুত এই তাদের মুক্তির ব্যাপারে, তার জন্য আমরা আমাদের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। দুপুরে তো আপনার সাথে আপনার ভাইয়ের কথা হয়েছে, ওনারা বলছেন যে তখন পথে ছিল, আর তখন কি অবস্থা? নিশ্চয়ই উনি অনেক বেশি খুশি। হ্যাঁ ধন্যবাদ। তখন উনি খুব হাসি খুশি কথা বলতেছিল, বলছেন আমরা কিছুক্ষণের মধ্যে, মানে আজকে সন্ধ্যের মধ্যে অ্যাঙ্করে পৌঁছবো, এই দুবাই পোর্টে। অ্যাঙ্করে পৌঁছার পরে যখন কর্তৃপক্ষ বাতিং দিবে, তখন বাতিং পাইলে আমরা কয়লা খালাস শুরু করব এবং আগামী 1 তারিখ থেকে কয়লা খালাসের পর 1 তারিখ থেকে চিটাগাংয়ের দিকে রওনা দিতে পারে। আপনারা তো ঈদের সময়ও অনেক বেশি সমস্যার সম্মুখীন ছিলেন। সবকিছু মিলিয়ে বৃষ্টি আমরা বলতে পারি যে অনেক গত যে কয়েকদিন অর্থাৎ কয়েক মাস তারা অনেক বেশি টেনশনেই ছিল বলা যায়। এখন যেহেতু জাহাজটি মুক্ত পেয়েছে, আপনি জানেন যে গত প্রায় 13 এপ্রিল জাহাজটি থেকে জলদস্যু যারা রয়েছেন তারা কিন্তু মুক্ত হয়েছেন পুরো জাহাজটি থেকে। সবকিছু মিলিয়ে যে 23 জন নাবিক, তার মধ্যে 2 জন নাবিক বাংলাদেশে পৌঁছাবে এবং তারা আসতে যেই জাহাজের যে প্রক্রিয়া অর্থাৎ দুবাইয়ে তাদের 25 থেকে 26 দিনের মতো সময় লাগতে পারে। অভি, আমরা শুনছিলাম আপনার মাধ্যমে, ধন্যবাদ জানাচ্ছি। বাংলাদেশ কারোর সাথে যুদ্ধ করতে চায় না, বন্ধুত্ব চায়। চট্টগ্রামে হালিশহর সেনানিবাসে সেনা সদস্যদের সাথে দরবারে এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় জান কবুল করে যা যা করণীয় সব করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। ফিলিস্তিনে গণহত্যার বিরুদ্ধে অবস্থানের কথাও পুনর্ব্যক্ত করেন তিনি। এর আগে আর্টিলারি সেন্টারে বঙ্গবন্ধু শেখ মুজিব ব্যাটারি কমপ্লেক্স উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। 1971 সালের 26শে মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বাধীনতার ঘোষণায় সাড়া দিয়ে মুজিব ব্যাটারি প্রথম আর্টিলারি ইউনিট হিসেবে মুক্তিযুদ্ধে আত্মপ্রকাশ করে। বৃহত্তর চট্টগ্রাম ও আশপাশের বিভিন্ন অঞ্চলে এই ইউনিট 4th ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সহযোগী হিসেবে ফায়ারিং অপারেশনে রাখে গুরুত্বপূর্ণ অবদান। এই আর্টিলারি ইউনিটের স্মৃতি সংরক্ষণ ও গৌরবময় ইতিহাস পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দিতে নির্মিত হয়েছে মুজিব ব্যাটারি কমপ্লেক্স। সকালে চট্টগ্রামের হালিশহরের আর্টিলারি সেন্টার ও স্কুলে নবনির্মিত এই কমপ্লেক্স উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
পরে হালিশহর সেনানিবাসে দরবারে সেনা সদস্যদের উদ্দেশ্যে বক্তব্য দেন প্রধানমন্ত্রী। যে কোনো দেশের সশস্ত্র বাহিনী যুদ্ধে জয়ী হতে পারে তখন যখন জনগণের আস্থা বিশ্বাস তাদের উপর থাকে। আমাদের মনে রাখতে হবে যে পাকিস্তানি হানাদার বাহিনীর 96,000 সৈনিক তারা কিন্তু সারেন্ডার করেছিল আমাদের কাছে, কারণ জনসমর্থন তাদের ছিল না। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় দৃঢ় প্রত্যয়ের কথা জানান প্রধানমন্ত্রী। আমরা কারোর সঙ্গে যুদ্ধ করতে চাই না, আমরা সকলের সাথে বন্ধুত্ব চাই। আমাদের পররাষ্ট্র নীতিতে জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিব সে কথাই বলে গেছেন, সকলের সাথে বন্ধুত্ব, কারোর সাথে বর্হিতা নয়। পাশাপাশি আমাদের এটাও মনে রাখতে হবে আমাদের দেশটা স্বাধীন সার্বভৌম দেশ, আমরা যুদ্ধ করে বিজয় অর্জন করেছি। ফিলিস্তিনে গণহত্যার বিরুদ্ধে বাংলাদেশের অবস্থান তুলে ধরেন প্রধানমন্ত্রী। প্যালেস্টাইনের উপর ইসরায়েলি হামলা, সেখানে তারা রীতিমতো গণহত্যা চালাচ্ছে, আমি সবসময় তার প্রতিবাদ করেছি। আমরা সবসময় প্যালেস্টাইনদের পক্ষে আছি। ইতিমধ্যে আমরা 2 দফা তাদের জন্য কিছু খাবারের জিনিসপত্র পাঠিয়েছি, আরো আমি পাঠাবো। এর আগে মুজিব ব্যাটারি কমপ্লেক্সে স্থাপিত আর্টিলারি জাদুঘর পরিদর্শন এবং সেখানে স্থাপিত বঙ্গবন্ধুর অতি বাস্তব প্রতিকৃতি, মুক্তিযুদ্ধে প্রথম গোলাবর্ষণকারী ঐতিহাসিক হাউইটজার, আর্টিলারি রেজিমেন্টে ব্যবহৃত গোলাবারুদ এবং গোলন্দাজ বাহিনীর উল্লেখযোগ্য অপারেশনসমূহের গৌরবময় ইতিহাস অবলোকন করেন প্রধানমন্ত্রী। আল আমিন শিকদার, যমুনা নিউজ, চট্টগ্রাম। কক্সবাজার টেকনাফ সীমান্ত দিয়ে অনুপ্রবেশ বন্ধে জলসীমায় নিরাপত্তা টহল 3 গুণ বাড়িয়েছে কোস্টগার্ড। নৌবাহিনীর পাশাপাশি সীমান্তরক্ষী এই বাহিনীও সেন্ট মার্টিন দ্বীপে জাহাজ মোতায়েন করেছে। মিয়ানমার থেকে অনুপ্রবেশ বন্ধে কঠোর অবস্থানের কথা জানান কোস্টগার্ডের মহাপরিচালক। জলসীমায় নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেছেন তিনি। গত বেশ কিছুদিন ধরে বাংলাদেশের জলসীমায় দিনরাত টহল দিচ্ছে কোস্টগার্ড সদস্যরা। বিশেষ করে মিয়ানমারে অভ্যন্তরীণ সংঘাতের জেরে দেশটির সীমান্তরক্ষী বাহিনী এবং রোহিঙ্গাদের অনুপ্রবেশ চেষ্টার পর বাড়ানো হয়েছে নিরাপত্তা। রোববার সকালে কক্সবাজারের টেকনাফ ও সেন্ট মার্টিন দ্বীপে জলসীমার নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেন কোস্টগার্ডের মহাপরিচালক। অনুপ্রবেশ যেটা প্রবেশের চেষ্টা হচ্ছে, এগুলোর ব্যাপারে আমরা খুব সজাগ। আমরা কয়েকদিন আগেও বিজিবির 13 জন সদস্যকে অস্ত্রসহ আমরা ধরতে সক্ষম হয়েছি, তাদেরকে আটক করেছি এবং তাদেরকে আমরা বিজিবির কাছে স্বাভাবিক প্রক্রিয়া ফেরত প্রদানের জন্য আমরা তাদেরকে হস্তান্তর করেছি। তো এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া। আর এছাড়া বাকি অন্য যে কোনো অবৈধ অনুপ্রবেশের ব্যাপারে আমাদের অবস্থান অত্যন্ত দৃঢ়। বিজিপি কিংবা রোহিঙ্গা সহ যে কারো অনুপ্রবেশ রোধে কোস্টগার্ড সতর্ক বলে জানান তিনি। এজন্য বাড়ানো হয়েছে জনবল এবং জলযানের সংখ্যা। আমরা ডিজিটাল বা ইলেকট্রনিক সার্ভেলেন্সের উপরে আমরা জোরদার করেছি। আমাদের কোস্টগার্ডের যে টহলগুলো আছে সেগুলোকে আমরা বৃদ্ধি করেছি, এখন 3 গুণ পরিমাণ আমরা বৃদ্ধি করেছি। আমাদের যে কোনো সময় 24 ঘন্টা দিন রাত্রি আমাদের কোস্টগার্ডের টহল নিয়মিতভাবে পরিচালনা হচ্ছে। সেন্ট মার্টিনসে ওখানে আমাদের একটা কোস্টগার্ডের জাহাজ আছে, নৌবাহিনীর পাশাপাশি আমরা ওইখানে মোতায়েন করেছি জাহাজ। টানা অভিযানের কারণে সাগর পথে চোরাচালান এবং মাদক পাচারও কমেছে বলে দাবি কোস্টগার্ড মহাপরিচালকের। শহীদুল সুমন, যমুনা নিউজ। টেকনাফে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বিজিপির গুলিতে 2 জেলে আহত হয়েছে। সকালে বঙ্গোপসাগর ও নাফ নদের মোহনার নাইকংদিং এলাকায় এই গুলিবর্ষের ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে 4 দিন আগে ট্রলার করে 9 জন মাঝি সাগরে মাছ ধরতে যায়। মাছ ধরে ফেরার পথে 2 দেশের জলসীমার কাছাকাছি স্থান থেকে বিজিপি একটি জাহাজ থেকে তাদের দিকে গুলি ছোড়ে। এতে ইসমাইল ও ফারুক নামের 2 জেলে গুলিবিদ্ধ হয়। তাদের কক্সবাজার মেডিকেল কলেজে চিকিৎসা দেওয়া হয়। সাগর থেকে মাছ ধরে 4 দিন পর আসার সময় আমাদেরকে আমাদের শাহপুর দ্বীপের কাছাকাছি নাক্ষুন্ডিয়ার আমাদের শাহপুর দ্বীপের কাছাকাছি থেকে একটা বড় জাহাজ এসে ওই জাহাজ আমাদেরকে অনেক কোনো কথা না বলে অনেক গুলি চালাইছে। মানে বৃষ্টির মতো গুলি করছি, বৃষ্টির মতো গুলি করার পরে একজন একটা আঙ্গুল চলে গেছে অলরেডি, আর পাই গুলি করছে বাম পাহি, তারপর দেন পাই গুলি করছে। চট্টগ্রামের লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় 3 জন নিহত হয়েছেন, অন্তত 8 জন আহত হয়েছেন। শনিবার রাত 12:30টার দিকে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের ছুন্তি জাঙ্গালিয়া এলাকায় দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন গাজীপুরের কাপাসিয়ার জুনায়েদ, বাসটির হেলপার সোহেল আর সুপারভাইজার বিল্লাল। 2000 হাইওয়ে থানা পুলিশ জানিয়েছে কক্সবাজার থেকে ঢাকাগামী তিশা গোল্ডেন লাইনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সাথে ধাক্কা খেয়ে দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই 3 জন প্রাণ হারান। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে রাতেই।
জনপ্রতিনিধিরা শাসক বা জমিদার নয়, জনগণের সেবক। তাদেরকে সেভাবেই দায়িত্ব পালন করতে হবে বলে মন্তব্য করেছেন অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়েশা খান। আনোয়ারায় ছাত্রী চৌমুহনী বাজারে ঈদ পুনর্মিলনী ও বর্ষবরণ অনুষ্ঠানে তিনি আরও বললেন, তৃণমূলের নেতাকর্মীরাই প্রধানমন্ত্রীর বড় শক্তি, তারাই দলকে এগিয়ে নিচ্ছে। কারো কোনো বাধা ভয়ভীতি উপেক্ষা করে দেশের ও এলাকার উন্নয়নে কাজ করে যাবেন বলে অর্থ প্রতিমন্ত্রী জানিয়েছেন। অনুষ্ঠানে দক্ষিণ জেলা আনোয়ারা উপজেলা আওয়ামী লীগ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। কৃত্রিমভাবে তৈরি ৬৪ বছরেও ড্রেজিং হয়নি কাপ্তাই হ্রদ। ধীরে ধীরে জেগে উঠছে ডুবোচর। পানি কমে যাওয়ায় ৬টি উপজেলার সাথে লঞ্চ চলাচলও এখন বন্ধ হওয়ার পথে। মন্ত্রণালয়ে পাঠানো ড্রেজিংয়ের ফাইলেও ধুলো জমছে। বছরের পর বছর ধরে টেবিলেই পড়ে আছে তা। শুষ্ক মৌসুমে বিশেষ করে মার্চ থেকে কাপ্তাই হ্রদে পানি কমে গেলে এভাবেই জেগে ওঠে চর। ব্যাহত হয় নৌপথে যাতায়াত ও পণ্য পরিবহন। মূলত জলবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ, বন্যা নিয়ন্ত্রণ, মৎস্য আহরণ, পর্যটন, জলপথে যাতায়াত ও বনজ সম্পদ আহরণে সুবিধার জন্য নির্মিত হয়েছিল কাপ্তাই বাঁধ। কিন্তু ৬৪ বছরেও হয়নি হ্রদের ড্রেজিং, ফলে হুমকির মুখে নাব্য। এই জায়গাগুলোতে লস, নৌকা বেজে যাইতে ওইটা আমাদের লস থেকে বোট নিতে হয়। সব জায়গায় বাজতেছে, ভাড়া তো চতুর্দিকে ভাড়ার দিকে আমার অনেক বাড়তি। স্পিড বোট দিয়ে যাইতে গেল আটকায় যায়। ডেজার্ট দিয়ে মাটি কাটা দিত, নদীটা গভীর করে দিত, তাহলে আমরা সহজ যেতে পারতাম। ৬ মাস আমাদের লঞ্চ প্রায় বন্ধ থাকে। রাঙামাটির ১০ উপজেলার মধ্যে ৬ উপজেলার মানুষ চলাচল করে নৌপথে। হ্রদে পানি কমে যাওয়ায় লঞ্চ চলাচল বন্ধ হওয়ার পথে। বিভিন্ন জায়গায় যেগুলো কোনো কাজই আসবে না, তারা ওগুলো নিয়ে মাটি বরণ করতেছে, মাটি কাটতেছে। তো নৌপথ নিয়ে তারা কোন চিন্তা করতেছে। এখানে 2 ঘন্টা যাবো, আমরা 6 ঘন্টায়ও যেতে পারি না। লঞ্চ বুট আটকে যায়, আর কদিন পরে চলবে না। মানুষ এক জায়গায় যেতে 4টে বুট বদলাইতে হয়েছে। ড্রেজিং এর ব্যাপারে পানি সম্পদ মন্ত্রণালয়ে চিঠি প্রদান এবং ডিপিপি প্রণয়নের কথা কয়েক বছর ধরে শোনা গেলেও তার বাস্তবায়ন নেই। উনি চিঠি আমাকে জানালো যে শীঘ্রই ওনারা এমন একটি ব্যবস্থা করবে যে সকল পয়েন্টে পানি কমে গেছে সেখানে যেন সারা বছর নৌ চলাচল অব্যাহত রাখা যায়, সেই জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। প্রায় ৬৪ বছর আগে ১৯৬০ সালে কৃত্রিমভাবে নির্মিত হয় দেশের বৃহত্তম কাপ্তাই হ্রদ। জামশেদ চৌধুরী, যমুনা নিউজ। করোনাকালে বেসরকারি উদ্যোগে নির্মিত দেশের প্রথম ফিল্ড হাসপাতালের ৪র্থ বর্ষপূর্তি এবং স্বেচ্ছাসেবী অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রামে। শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠান উদ্বোধন করেন ২১শে পদকপ্রাপ্ত সম্পাদক এম এ মালেক। মহামারীর সময় ফিল্ড হাসপাতালে সাধারণ মানুষকে চিকিৎসা সেবা প্রদান অনন্য এক উদাহরণ বলেও আলোচকরা মন্তব্য করেন। এই সভা শেষে স্বেচ্ছাসেবী সংগঠন ও পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানকে অ্যাওয়ার্ড দেওয়া হয়। ফিল্ড হাসপাতালের উদ্যোক্তা ডাক্তার বিদ্যুৎ বড়ুয়া, মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডাক্তার ইসমাইল খান সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের প্রেসিডেন্ট নবনির্বাচিত সংসদ সদস্য আব্দুস সবুরকে চট্টগ্রামে সংবর্ধনা দিয়েছেন প্রকৌশলীরা। আইইবি চট্টগ্রাম কেন্দ্রের উদ্যোগে এই অনুষ্ঠানে সিটি মেয়র রেজাউল করিম চৌধুরী বলেছেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ তথা সরকারের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে প্রকৌশলীদের ভূমিকা গুরুত্বপূর্ণ। দেশকে এগিয়ে নিতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করার আহ্বান জানান মেয়র। পরে কুমিল্লা ১ আসনে নবনির্বাচিত সংসদ সদস্য আব্দুস সবুরকে সম্মাননা প্রদান করেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন চট্টগ্রাম কেন্দ্রের নেতারা। গ্রামবাসীর হামলা, নির্যাতন, মিথ্যা মামলায় হয়রানির প্রতিবাদে চট্টগ্রামে সংবাদ সম্মেলন করেছে আনোয়ারার হেটিখাইন গ্রামের সাধারণ মানুষ। প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে তারা অভিযোগ করলেন, চিহ্নিত এক প্রভাবশালী তার সন্তান এবং বাহিনীর দৌরাত্মে গ্রামের মানুষ অতিষ্ঠ। নিরীহদের জমি দখল, অত্যাচার, নির্যাতন, মিথ্যা মামলায় হয়রানির কারণে অনেকেই ঘরছাড়া। এ চক্রে সবাইকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জন্য পুলিশ প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিদের হস্তক্ষেপ কামনা করেন ভুক্তভোগীরা। এই ছিল আজকের চট্টগ্রামের আয়োজনে। সাথে থাকার জন্য ধন্যবাদ। নিরাপদে থাকবেন।